দেখেন এখানে কি বলতেছে, 400 ভোল্টেজ 50 হার্জ 6 ভোল্ট ডেল্টা কানেক্টেড 3 ফেজ ইন্ডাকশন মোটর কনজিউমস এত কিলোওয়াট উইথ এ লাইন কারেন্ট অফ এত। ওকে, তাহলে ইন্ডাকশন মোটরটা এত কিলোওয়াট কনজিউম করতেছে, লাইন কারেন্ট আমাদের দেওয়া আছে 75 অ্যাম্পিয়ার। একটা কথা আগের থেকে বলে রাখি যে আমাদের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, বিশেষ করে মেশিন মানে কি বলে, মোটরের ক্ষেত্রে, সেটা ইন্ডাকশন মোটর হোক বা যাই হোক না হোক, মেশিনের ক্ষেত্রে অল্টারনেটরে এটা খুব কম থাকে, মোটরের ক্ষেত্রে বেশি হয়। যে যদি আমাদেরকে ভোল্টেজ কারেন্টের ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে ওইটা নিয়েই ক্যালকুলেশন আগাইতে হবে। ধরেন কোনো কিছু বলে নাই, যেমন এখানে মোটর কনজিউমস এই কথাটা বলে দিয়ে আমাকে নিতে মানে এক কথায় কাজে লাগাইতে হবে, বাট বলে নাই, জাস্ট বলে দিছে যে এত ভোল্টেজ এত এত 45 কিলোওয়াট, জাস্ট এই কথাটুকু লেখা আছে। তাহলে এটা যদি লেখা থাকে, তাহলে ওইটাকে ইনপুট বা আউটপুট আগেই কোনো কিছু ধরা যাবে না, প্রথম কথা। ধরবো কিভাবে? যদি ভোল্টেজ কারেন্ট এইসবের কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, তখন আমরা ওই পাওয়ারটাকে কাজে লাগাইতে পারবো, কিন্তু আউটপুট পাওয়ার হিসাবে সব সময়। আমি কোন সিচুয়েশনের কথা বলতেছি? যখন কোনো কিছু বলা নাই, জাস্ট লিখে দিছে যে একটা মোটর এত ভোল্টেজ এত ফ্রিকোয়েন্সি এত কিলোওয়াট বা এত ওয়াট, তাহলে ওই পাওয়ারটাকে আমরা সবসময় ইউজ করতে পারবো না। যদি ভোল্টেজ কারেন্ট দেওয়া থাকে তাহলে তো অবশ্যই ইউজ করতে পারবো না। যদি না দেওয়া থাকে, ইনফরমেশন থেকে পাওয়ারের কোনো কিছু বের করা যাচ্ছে না, তখন আমরা ওই পাওয়ারটাকে কাজে লাগাবো, কিন্তু কি হিসাবে? আউটপুট পাওয়ার হিসাবে, সেটা জেনারেটর হোক কিংবা মোটর হোক। আর যদি ভোল্টেজ কারেন্টের ইনফরমেশন পাওয়ার ফ্যাক্টর টেক্টর এগুলো দেওয়া থাকে, তাহলে ওইটাকে টোটালি ইগনোর করে দিতে হবে। মানে ওইটাকে আমরা ইনপুট পাওয়ার হিসাবে ইউজ করব না, আউটপুট হিসাবে ইউজ করব না, কোনো কিছু হিসাবে ইউজ করব না। কিন্তু এইখানে প্রশ্নে বলেই দিছে যে মোটর কনজিউমস 45 কিলোওয়াট, তার মানে মোটর 45 কিলোওয়াট নিচ্ছে। তাহলে মোটর যেটা নেয়, সেটা অ্যাকচুয়ালি আমাকে ইনপুট পাওয়ার হিসাবে ইউজ করতে হবে। দেন ফাইনালি আমরা আউটপুট পাওয়ারের দিকে যাব। এবার আরো একটা জিনিস বলে রাখি, সবসময় ভোল্টেজ কারেন্টের সাথে রিলেশন থাকবে কার? ইলেকট্রিক্যাল পাওয়ারের। তার মানে মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার নিয়ে কাজ করতে হবে, জেনারেটরের ক্ষেত্রে আউটপুট পাওয়ার নিয়ে কাজ করতে হবে, এটা আর একটা বিষয়। এই ম্যাথে হয়তো ওইরকম আমরা ঝামেলা ফেস করব না, যেহেতু এখানে ডিরেক্ট বলা আছে। আজকে ওইরকম একটা ম্যাথ আছে, আমি যখন দেখাবোই করব। এইটা নিয়েও কিন্তু আমাদের একটু কনফিউশন থাকে, যে আমরা অনেক সময় দেখি যে প্রশ্নে একটা কিলোওয়াট দেওয়া থাকে, কিন্তু অ্যান্সার করার সময় ওইটা কাজে লাগতেছে না। এটা ঝামেলা থাকতে পারে যে কখন নেব কখন নেব না। তাহলে আমি ওভারঅল একটা আইডিয়া দিলাম যে প্রশ্নে দেওয়া পাওয়ারটা আমরা কখন কাজে লাগাবো আর কখন লাগাবো না। আচ্ছা, আপাতত আমাদের কি কি দেওয়া আছে সেটা একটু দেখি, মার্ক করে নেই। তার মানে আমাদের এখানে ইনপুট পাওয়ার ভাইয়া দেওয়া আমরা আছে। কি আউটপুট পাওয়ার, ভাইয়া আমরা কি আউটপুট পাওয়ার বলতে পিএম বা পি পর্যন্ত ইউজ করবো? না, কারণ আউটপুট মোটর তো মানে আউটটা আমি আউটপুট, সেফটাই পাবো। আউটপুট মানে আউটপুট, ফাইনাল আউটপুট। কথা বুঝতে পারছেন? মোটর তো আমরা আউটপুটের শেপটাই গুণায়নটাই পাই, একদম হ্যাঁ, ফাইনাল আউটপুটে। ওইটাই তো ফাইনাল আউটপুট। হ্যাঁ, পি কনফ তো ফাইনাল ওটা আউটপুট তো না। ওটা ওটা ভাই ওই আউটপুটটা ভাই মেকানিক্যাল না, ওখানে তো হ্যাঁ, তো ইলেকট্রিক্যালের সাথে আপনার সম্পর্ক নাই। ইলেকট্রিক্যাল নিয়ে আসতে হবে, ইনপুট ও নিয়ে আচ্ছা, আসতে হবে। মেকানিক্যালটাকে আমি কনভার্ট করে ইলেকট্রিক্যাল পি কনভার্ট। হ্যাঁ, আচ্ছা তো ভাই সেই বুঝছি। সেই ম্যাথে নিশ্চয়ই আমার ওইভাবে ক্যালকুলেশন করা লাগবে। এই জন্য তো আমি বারবার বলতেছি, যাই দেওয়া থাক না কেন আমাকে ভোল্টেজ কারেন্টের রিলেশন ইলেকট্রিক্যাল পাওয়ার থেকেই করতে হবে। এই জন্য মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার নিয়ে কাজ করতে হয়। নিয়ে কাজ করতে হয় মানেই যে সবসময় আপনাকে ওইটাই দেওয়া থাকবে এরকম তো না। আপনার নিজেরও কষ্ট করে বানাই নিতে হতে পারে, প্রশ্ন হিসাবে ডিপেন্ড করবে। যেমন এইখানে কি বানানো লাগতেছে? লাগছে না, কারণ প্রশ্নে ডিরেক্ট কোন বলাই দিকে দিছে। তো অন্য প্রশ্নেও যে বলা থাকবে এরকম তো জরুরি না। এক এক প্রশ্নের ধরন এক এক রকম হবে, তো আমরা সেই হিসাবে অ্যান্সার করব। তাহলে এটা দেখে আমরা বুঝতেছি যে মোটরটা এতটুকু পাওয়ার নিচ্ছে, মানে এটা ইনপুট পাওয়ার। এই যে লাইন কারেন্ট বলে দিছে 75 অ্যাম্পিয়ার, ভোল্টেজ বলে দিছে 400 ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর বলে নাই, সমস্যা নেই, সেটা বের করা যাবে। আচ্ছা, স্লিপ বলে দিছে যে কত পার্সেন্টে কাজ করতেছে, স্টেটরের আয়রন লস বলে দিছে, উইন্ডেজ ফ্রিকশন লস বলে দিছে, রেজিস্ট্যান্স বিটুইন টু স্টেটর টার্মিনাল ইজ এত। তার মানে স্টেটরের পার ফেজ রেজিস্ট্যান্স দেওয়া নাই, আমাকে একটা ইনফরমেশন দিয়ে দিছে, যেটা দিয়ে পার ফেজ রেজিস্ট্যান্সটা বের করে নিতে হবে। মানে ওই যে যেটাকে আমরা আর আর বলতেছি, সেটা বের করে নিতে হবে।
ও সরি সরি, এটা তো স্টেটরের কথা বলে দিছে, ইয়ে না। ক্যালকুলেট পাওয়ার সাপ্লাইড টু দ্য রোটর, কপার লস, পাওয়ার সাপ্লাইড টু দ্য লোড, আউটপুট এফিসিয়েন্সি, শ্যাফট টর্ক বা ডেভেলপ টর্ক, যাই হোক। আচ্ছা শ্যাফট টর্ক, আচ্ছা শ্যাফট টর্ক ডেভেলপ মানে শ্যাফটে কি পরিমাণ টর্ক ডেভেলপ হচ্ছে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে দেখেন এই যে স্টেটরের রেজিস্ট্যান্সটা আমাকে একটু ইনডিরেক্টলি বলে দিছে, এইটাকে আমরা পার ফেজ রেজিস্ট্যান্সটা বের করে নিতে পারবো। তাহলে স্টেটরটা কি কানেক্টেড? ডেল্টা কানেক্টেড। তার মানে ধরেন স্টেটরের রেজিস্ট্যান্সকে যদি এরকম কানেক্টেড দেই, এটা হচ্ছে সেই কানেকশন। প্রশ্নে বলতেছে রেজিস্ট্যান্স বিটুইন টু স্টেটর টার্মিনাল ইজ এত। তার মানে ধরেন এটা একটা টার্মিনাল, এইটা একটা টার্মিনাল, এই দুই টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 0.12 ওহম। কিন্তু আমাকে তো লাগবে এইখানে কত আছে, এইখানে কত আছে, এইখানে কত আছে। এবার খেয়াল করেন এই দুইটা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করতে চাই এই দুইটা পয়েন্টের, মানে এই দুইটা পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 0.12, তাহলে এক একজনের কত করে আছে, তো স্বাভাবিক কথা। আমরা জানি স্টেটরের তিনটা ফেজে ইকুয়াল থাকে, রোটরের তিনটা ফেজে ইকুয়াল থাকে। তার মানে এর মান ধরেন আর যদি হয়, এখানেও আর, এখানেও আর, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? খেয়াল করে দেখেন আমরা যদি এখানে হিসাব করি, তাহলে এই দুইজন কি সিরিজে আছে, তার সাথে এটা প্যারালালে আছে। তাহলে আমরা বলতে পারি 0.12, এইটা সমান হচ্ছে 2 আর, প্যারালাল শুধু আর। তা দুইটার গুণ করলে হয় 2r², দুইটার যোগ করলে হয় 3r। তাহলে আর সমান কত? আর বলতে স্টেটরের পার ফেজ রেজিস্ট্যান্স বুঝতেছি, মানে 0.12 ইন্টু 3/2, মানে যে এটা সমানের ওই পাশে গেলে উল্টা হয়ে যাবে। তাহলে এটা আসতেছে 0.18 তাহলে স্টেটরের পার ফেজ রেজিস্ট্যান্স আমরা পেলাম। তাহলে টোটাল কপার লসটা বের করে ফেলতে পারবো আমরা, কারণ স্টেটরের কারেন্টটা দেখেন দেওয়া আছে। ওই ওই যে লাইন কারেন্ট হচ্ছে 75 অ্যাম্পিয়ার। তো সেখান থেকে আমরা ফেজ কারেন্ট বের করে ফেলতে পারি, স্টেটর যেহেতু ডেল্টা কানেক্টেড। তো পাওয়ার তো হিসাব করতে হলে আমাকে ফেজ কারেন্ট দিয়ে কাজ করতে হবে, তাহলে সেটা আমরা বের করতে পারবো। কথা বুঝতেছেন কেন করতেছি এসব? কারণ আমাকে ওই যে P2 বের করতে হবে, পাওয়ার সাপ্লাই টু দা রোটর। রোটরকে কি পরিমাণ সাপ্লাই দিচ্ছি, যেটাকে আমরা ইয়ার গ্যাপ পাওয়ার হিসাবে চিনি। ইয়ার গ্যাপ পাওয়ার কত? ইনপুট পাওয়ার থেকে স্টেটরের লস গুলা বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে ইয়ার গ্যাপ পাওয়ার। স্টেটর পার ফেজ কারেন্ট যেটাকে আমরা I1 হিসাবে চিনি, কত হবে সেটা? 75 অ্যাম্পিয়ার লাইন কারেন্ট। রুট থ্রি, I1 রুট এর থ্রি মান দিয়ে কত ভাগ করে হবে? দিন। 75/√3 হবে না? √3। I1 কে আর পারফেজ লেখা লাগবে না, কারণ আমরা শুরু থেকে বারবার ডিফাইন করেই আসতেছি যে I1 একটা পারফেজ কারেন্ট, I2 একটা পারফেজ কারেন্ট। সো এটার ক্ষেত্রে আর পারফেজ না লিখলেও কোনো সমস্যা নাই, এটা বাই ডিফল্ট পারফেজই মিন করবে। আর এই যে যদি বলেন যে 75 কে যদি আমি লিখতে চাই কি লিখবো, আপনি IL লিখে দিতে পারেন অথবা IL1 লিখে দিতে পারেন, যে কোনো একটা দিলেই চলবে। তবে I1 সমান 75 লেখার দরকার নাই, যেহেতু আমরা I1 কে বাই ডিফল্ট পারফেজ হিসাবে চিনি, বইগুলাতেও সেটা ডিফাইন করে, ফলে ওইটা সমান 75 অ্যাম্পিয়ার লেখার দরকার নেই। তাহলে এটা আসতেছে 43.3, লিখে রাখি 43.3 অ্যাম্পিয়ার। তাহলে স্টেটর কপার লস কত হবে? কেয়ার।3I²R।
তাহলে আসতেছে 1012.4406। তাহলে এখন এয়ার গ্যাপ পাওয়ার বের হয়ে যাবে না? যেহেতু প্রশ্নে P2 লিখে দিছে, আমরা P2 দিয়ে লিখি। এটা সমান কত? পি ইন মাইনাস মাইনাস স্টেটর লস। স্টেটর স্টেটর লস। আয়রন লস মাইনাস স্টেটর কপার লস। কত এই যে 45,000। আচ্ছা এক কাজ করি, কিলোওয়াটে লিখি। 45 মাইনাস আয়রন লস কত? সরি এটা না, এই যে 1200 কিলোওয়াট। আচ্ছা এটা কিলোওয়াটেই দেওয়া আছে। 1200 কিলোওয়াট। এত বেশি। আর এটা আসতেছে যদি আয়রন স্টেটর লস আপনার সাপ্লাই লস থেকেও বেশি। ইনপুট 45 কিলোওয়াট আর স্টেটর লস 1200 কিলোওয়াট। এটা কেমনি পসিবল? এটা মেবি 1200 ওয়াট হবে। এছাড়া তো কোনো মানে 1200 কিলোওয়াট তো আসলে নর্মালি, হ্যাঁ 1200 ওয়াট হবে। 1200, দাঁড়ান এক মিনিট। জি ভাই, বারোশো এটা তো ওয়াট আসলে মনে হয়। লজিক্যালি পসিবল না, হ্যাঁ এটা। তাহলে এটা ঠিক করে নিন, এটা হচ্ছে 1200 ওয়াট হবে। ভাই সলিউশনে হচ্ছে 1200 ধরেই করছে। 1200 ওয়াটই হবে। তাছাড়া লজিক্যালি তো এটা আসলে হয় না যে 1200 কিলোওয়াট হবে। ইনপুট দিচ্ছে 45 কিলোওয়াট, ওখানে লস হয়ে যেত আর 15 কিলোওয়াট। ইনপুট বলে না, ইনপুট যদি বেশিও হইতো, মানে এত স্টেটর ওয়াট তো হয় আয়রন না। লস আসলে 1200 কিলোওয়াট, এটা লজিক্যালিও ইয়ে না। আয়রন লস আসলে এত বেশিও হয় না। তাহলে এটা হচ্ছে 1.2 মাইনাস স্টেটর কপার লস কত? এই যে এত, এটা তো দশমিক না, 1.012। তাহলে এটা আসতেছে হচ্ছে 42.78। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি? এটা গেল রোটর কপার লস। স্লিপ দেওয়া আছে, এয়ার গ্যাপ আমি জানি, তাহলে রোটর কপার লস বের করে ফেলা যাবে। কত? SP2। 1.284। এই হচ্ছে আমাদের রোটর কপার লস। তারপরে পাওয়ার সাপ্লাইড টু দ্য লোড, এই যেটা ফাইনাল আউটপুট পাওয়ার, তো সেটা কত? রোটর কপার লস আমরা পেয়ে গেছি, তাহলে ইয়ার গ্যাপ থেকে কপার লস বাদ ফিক্সড দিব। বাদ দিবে। আর এই যে ফিক্সড। 900 ওয়াট বাদ দিলে কিন্তু কাজ শেষ। 900 না? তাহলে আসতেছে 40.604।
লাস্টেরটা আচ্ছা, এখনো দুইটা আছে। এফিসিয়েন্সি তো সমস্যা নাই, ইনপুট আউটপুট দুইটা পাওয়ারই তো আমরা পেয়ে গেছি। ইনপুট ছিল 45, তাহলে 90.231। তো বইতে মেবি এটা ভুল করছে, ওদের 92 আসছে কিভাবে জানি না, আর একবার করে ভাই দেখি। সম্ভবত টাইপিং মিস্টেক মিস্টেক করছে ওইটা। হম, হয়তো বা, তাছাড়া তো 92 আসার কথা না। ওনাদের ক্যালকুলেশন করলে হবে হ্যাঁ 92, এটা এটাই, 90 আসে। 90.something আছে, হ্যাঁ। যাই হোক, মূল বিষয় হচ্ছে যে থেরেজা বই পড়ার সময় একটু খেয়াল রাখেন, এই ছোটখাটো বেশ ভালো রকম ভুল আছে, একটু চোখ কান খোলা রাখলে এগুলো ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নেই। আর সব ম্যাথ করার দরকার নাই। আমি যেই যেই ম্যাথ করা যাচ্ছি শুধু যে এইগুলাই করতে হবে বিষয়টা এরকম না, কিন্তু অন্তত একটা ভাগ তো বুঝতে পারতেছেন যে কি টাইপের ম্যাথ আমি করাচ্ছি বা কি টাইপের কোশ্চেন হইতে পারে। তো আমি যেই যেই ম্যাথগুলো চুজ করতেছি ওর আশপাশে দেখবেন যে ওই টাইপের আরো হয়তো কিছু ম্যাথ আছে, ওইগুলা করলেই এনাফ। ইভেন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে খুব বেশি ডিপ ম্যাথ করার দরকারই নাই, ইন্ডাকশন মোটর থেকে প্রশ্ন খুবই সহজ আসে। বাট আমি চাচ্ছি একটা বেসিক নলেজ থাকুক এর উপরে, যাতে সহজ প্রশ্ন আসলে এমনিতেই পারবেন। কঠিনটা তো এমনিতে করবেন প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, বাট সহজটা আসলে দেখবেন যে আপনার ওই খুব বেশি করাও লাগবে না, ওই বেসিক যে নলেজ আছে ওইটা দিয়েই ম্যাথ গুলা করে ফেলতে পারবেন। জাস্ট আমাদের একটু শিখে রাখা যে কিভাবে কি কোশ্চেন আসতেছে না আসতেছে, এর বাইরে দরকার নেই। ওকে, আরেকটা মনে কোশ্চেন আছে, সেটা হচ্ছে শ্যাফট টর্ক ডেভেলপড। এখন পর্যন্ত মনে হয় আমরা কোনো শ্যাফট টর্ক বের করি নাই আমাদের যতগুলো ম্যাথ করছি, কোশ্চেন হয়তো এরকম চোখে পড়ে নাই। তাহলে শ্যাফট টর্ক মানে কি? টর্কের একটাই সূত্র, পাওয়ার বাই ওমেগা। শ্যাফটে কোন পাওয়ার পাওয়া যায়? আউটপুট পাওয়ার পাওয়া যায়। শ্যাফট ঘোরে কোন স্পিডে? মোটরের স্পিডেই তো শেষ। এত ঝুট ঝামেলার সূত্র তো আমাদের দরকার নাই। তাহলে কত? 40.604 পাওয়ার 2 পাই। এই একটা ঝামেলা বেঁধে গেছে, স্পিড আমরা বের করি নাই। তাহলে করে নিতে হবে, স্লিপ 3%, 50 Hz 6 পোল। 50 Hz 6 পোল, 2 5 2 10। কত দেখলাম যেন, 3% না? $970।
399.7। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যদি এই লসটা দেওয়া না থাকে, এই যে ফ্রিকশন উইন্ডেজ লস যেটা আছে, এটা যদি দেওয়া না থাকে, তাহলে এটাকে জিরো ধরবেন। জিরো ধরলে পি কনভার্টেড যেটা, যেটাকে আমরা হচ্ছে পি এম অথবা পি কনভার্টেড হিসাবে চিনি, সেই পাওয়ারটাই আউটপুটের সমান হবে, সেটা দিয়ে কাজ করতে হবে। যদি ফ্রিকশন আর উইন্ডেজ লস দেওয়া না থাকে, সেটাকে আমরা জিরো ধরে ক্যালকুলেশন করব। এবং এরকম টাইপের কিন্তু কিছু ম্যাথও আপনাদের চোখে পড়বে, তো ওই ক্ষেত্রে একটু খেয়াল রাখেন। তো তখন আবার মনে হতে পারে যে সূত্র চেঞ্জ হয়ে গেল কিনা, না, সূত্র একই আছে, শুধুমাত্র এই যে লসটা জিরো হওয়ার কারণে পি আউটপুট আর পি কনভার্টেড সমান হয়ে গেছে। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, এই জন্য আমাদের পজিশন মনে রাখলে ওকে, যে কোন জায়গার জন্য কোন সূত্র হয়। এটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এখানে দেখেন কি বলতেছে, এ থ্রি পেজ ইন্ডাকশন মোটর হ্যাজ এ ফোর পোল স্টার কানেক্টেড স্টেটর উইন্ডিং রানস অন এত, দ্য রোটর রেজিস্ট্যান্স পার ফেজ ইজ এত এত, দ্য রেশিও অফ স্টেটর টু রোটর ইজ এত। আচ্ছা, এই টাইপের ম্যাথ মনে হয় আমি করাইছি অনেকবার, এটা আর করার দরকার নেই, এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, করে ফেলবে। এখানে মোটামুটি সবই দেখাই দিছি, হ্যাঁ। লোড টর্ক মানে হচ্ছে ফাইনাল আউটপুট। এই যে যে ম্যাথটার কথা বলতেছিলাম, এখানে দেখেন তো আমাকে কি কোনো স্টেটর ফ্রিকশন উইন্ডেজ লসের কথা বলা আছে? ভাইয়া বলা ওটা নাই। বলা নেই, আবার একইভাবে আমার হচ্ছে রুটরের পাওয়ারটা না, তাহলে আমি ওই রেশিও দিয়ে ভাগ করে ওখান থেকে রুটের পাওয়ারটা বের করবো। হ্যাঁ, এই যে ভোল্টেজ দেওয়া আছে, তো কারেন্ট বের করা যাবে তো। জি ভাই। এখানে স্টেটর ইম্পিডেন্স নেগলেক্ট করা আছে, এই ভোল্টেজকে রেশিও দ্বারা ভাগ করলে রোটরের ই আর জিরো রোটরের পাবেন। ভোল্টেজটা পেয়ে যাবো। ওইটাকে ওই যে স্লিপ ক্লিপ হাবিজাবি দ্বারা ভাগ করে দিলে, আচ্ছা স্লিপ স্লিপ, ভাইয়া 5% স্লিপ দিছে না, এটা না? ফুল, এটা তবে ফুল লোড স্লিপ দিছে। ও আচ্ছা আচ্ছা, এই তো স্লিপ দেওয়া আছে। হ্যাঁ, এই ফুল লোডের জন্য বের করতে হবে, লোড টর্ক বলে দিছে না, ফুল লোডের জন্য বের করতে হবে। তাহলে স্লিপ দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, কারেন্ট বের করে ফেলতে পারি। কারেন্ট থাকলে কি বের করা যাবে, এয়ার গ্যাপ পাওয়ার থ্রি আই আর স্কোয়ার আর টু বাই এস, অথবা আর আর বাই এস, আমরা তো আর টু বলতেছি না, আমরা আর আর বলতেছি, আর আর বাই এস, তাহলে এয়ার গ্যাপ পাওয়ার গেল। স্লিপ যেহেতু আছে, রোটর কপার লস পারি আমরা, এয়ার গ্যাপ পাওয়ার থেকে কপার লস বাদ দিলাম, পাইলাম পি কনভার্টেড। যেহেতু ফ্রিকশন লস নাই, ওই পি কনভার্টেডটাই আউটপুট পাওয়ার, সেই পাওয়ারকে ওমেগা এম দ্বারা ভাগ করে দিলে লোড টর্ক পেয়ে গেলাম। শেষ। স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক, এটা তো আরো সহজ। ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন কি, যেহেতু স্টেটর ইম্পিডেন্স নাই, আর টু বাই এক্স টু অথবা আর আর বাই এক্স আর জিরো, এই দুইটার অনুপাত করে দিলে স্লিপ পেয়ে গেলাম, সিনক্রোনাস স্পিড থেকে স্পিড বের করে ফেললাম। রোটর ইএমএফ অ্যাট ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম টর্ক যখন হবে তখন স্লিপ কত সেটা আমি জানি, বের করে ফেললাম। একে রেশিও দ্বারা ভাগ করলে হবে ই আর জিরো। রোটর ইএমএফ কত হয় মনে আছে? ই আর জিরোর সাথে ই আর এর সম্পর্ক কি ছিল বলেন তো? এস ইন্টু এস আর জিরো। ইন্টু ই আর জিরো, তাহলে কি পারা যাবে না? যেহেতু জি এটা ভাই। ম্যাক্সিমাম টর্কের সময় বলতেছে, এস এম ইন্টু ই আর জিরো, ব্যাস শেষ। প্রসেস বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, করে ফেলবেন, এটা সবই আমি শেখাই দিছি, জাস্ট ওই প্রসেস মেনটেন করে করলেই মিলে যাবে। এই যে এইটা হচ্ছে আমাদের একটু কনসেপ্ট আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে। কিরকম, এতক্ষণ পর্যন্ত এই বান্দাগুলাকে বাদ দিয়ে দিচ্ছিল, বাট এখন এসে এটাকে আবার অ্যাড করে দিচ্ছে, যে না, এটাকেও সাথে নিয়ে চলতে হবে। তাহলে যখনই এ অ্যাড হলো, ক্যালকুলেশন একটু চেঞ্জ হবে। যদিও এখানে ঝামেলার কিছুই চাই নাই, কারণ আমাদের টর্ক টর্ক হাবি জাবি এসব কিছু চাই নাই, ফলে ঝামেলা
যতটা মনে হচ্ছে ততটা এখনো আসে নাই, ইন ফিউচারে আসবে। কি বলতেছে, এস্টিমেট ইন কেজি মিটার দ্য স্টার্টিং টর্ক। আচ্ছা ওয়েট ওয়েট, আচ্ছা এখানে দেখেন লোড টর্ক কেজি মিটারে দেওয়া আছে, আমরা তো সবসময় নিউটন মিটারে বের করি, তাহলে এটা কিন্তু সেই হিসাবে ক্যালকুলেশন করে। এখানে এটাকে কি ভাই 9.8 দিয়ে ভাগ করবো? হ্যাঁ, 9.8 এর ক্যালকুলেশন করবো। তবে আমার তো 9.8, তবে অভিকর্ষ ত্বরণ এটা তবে উপর থেকে নিচে কোন একটা বস্তু বড় ওই ক্ষেত্রে ত্বরণটা কাজ করে। এখন তবে এখানে তো ওরকম কোনো ত্বরণের স্ট্যান্ডার্ড হিসাব নাই। স্ট্যান্ডার্ড ওজন হচ্ছে 9.8, আমাদের এত না, ইয়ে তো লাগবে না। ত্বরণ না তো, তবে এটা আমরা ওজনের হিসাব। স্ট্যান্ডার্ড পৃথিবীতে আমরা 9.8 হিসাব করি কোনো কিছুর ওজন। না, না ভাই, আমি বলতে চাচ্ছি যে আমরা তবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ওই ত্বরণটা হিসাব করি, কিন্তু ভাই আমরা পড়ন্ত অনুভূমিক বস্তুর বলের ক্ষেত্রে ক্ষেত্রে ওই ভাই। ত্বরণ সেটা বিষয় না তো। এই পৃথিবী, জি ভাই। এই হচ্ছে যে কোনো বস্তু, সে এখানে বস্তু। থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায়। এই বস্তুকে পৃথিবী যেই বলে নিজের দিকে এটা আকর্ষণ করে, সেটাকে ওই বস্তুর ওজন বলা হয়। জি ভাই। ডাব্লিউ ডাব্লিউ সমান পৃথিবী ডাব্লিউ জি আর কি। যে কোনো ডাব্লিউ জি। বস্তুকে তার ওজনের সমান বলে নিজের দিকে আকর্ষণ করে। জায়গা ভেদে জি চেঞ্জ হয়, বাট স্ট্যান্ডার্ড আমরা জি কে 9.8 দ্বারাই চিনে থাকি। তাহলে পৃথিবী কোনো বস্তুকে কোন বলে আকর্ষণ করতেছে, এফ ওর সমান এম জি। ভর হচ্ছে এম, আর ওই যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, এই বলে আকর্ষণ করতেছে, এই জন্য এটাকে আমরা ওই বস্তুর ওজন হিসাবে চিনে থাকি। পৃথিবী যখনই তাকে কম বলে আকর্ষণ করে, এর ওজন কম মনে হয়। ভর সবসময় ঠিক থাকে, ওজন কেন কম বেশি মনে হয়? কারণ আমরা যে আমাদের একটা ওজন আছে, এইটা বোঝার মতো আমাদের কোনো উপায় নাই। আমরা তখনই বুঝতে পারি যখন পৃথিবী আমাকে টানতে থাকে। এমন যদি হতো যে আমি পৃথিবীতে হাঁটতেছি অথচ পৃথিবী আমাকে টানতেছে না, তাহলে আমি ফিলই করতাম না যে আমার কোনো ওজন আছে। এন্ড বিভিন্ন জায়গায় আমাকে কম বেশি বলে টানে বলে আমার কাছে মনে হয় যে আমার ওজন কম বেশি। চাঁদের সারফেসে অনেক কম বলে টানে, এই জন্য চাঁদে মনে হয় যে ওজন কম। পৃথিবীতে বেশি বলে টানতেছে বলে মনে হচ্ছে ওজন বেশি। তো এটা হচ্ছে ওজনের বিষয়। অভিকর্ষ ত্বরণ কনসেপ্ট ওইখান থেকে আসতেছে, ঠিক আছে, বাট এখানে পড়ন্ত বস্তু বা এইসব কনসেপ্ট না আনলেও চলবে, এটুকু কনসেপ্ট এনাফ। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, কি বললাম? স্টার্টিং টর্ক, আচ্ছা ওই স্টার্টিং টর্কই বের করতে হবে, তার মানে এখানে কাহিনী আছে। তবে ম্যাক্সিমাম টর্ক তো চাই নাই, ফলে ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। আমাদের ম্যাক্সিমাম টর্ক চাইলে একটু ঝামেলা হতো, ওই যে থেভেনিন টেভেনিন করা লাগতো। এখানে যেহেতু এটা চাই নাই, আমাদের ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হয় না এক্সটার্নাল রেজিস্ট্যান্স অফ এত ওহম আচ্ছা, রোটর ফেজে যা আছে ওর সাথে আবার 1 ওহম করে এক্সট্রা অ্যাড করা হয়েছে, ওই যে স্লিপ রিং বা এই সেই হাবিজাবির জন্য। স্টেটর রোটর ভোল্টেজ রেশিও বলে দিছে এত, তখন স্টেটরে 420 দিলে রোটরে 350 ইনডিউসড হয়। তার মানে আমাদের কিন্তু আর কষ্ট করে বের করা লাগতেছে না, হ্যাঁ একটু কষ্ট করা লাগবে। সেটা হচ্ছে যে কোনো এক সাইডে ক্যালকুলেশন করতে হবে আমাকে, কিন্তু স্টেটরের তো অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, তাহলে ওকে কি করা লাগবে, আমাদের চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমরা চেঞ্জ করে নিই, তার জন্য রেশিও জিনিসটা কাজে লাগবে। তাহলে রেশিও কত? স্টার স্টার, তাহলে দুই পাশে যেহেতু √3 ভাগ হবে, কষ্ট না করলেও কোনো সমস্যা নাই, 420/350 দিলেই চলতেছে। মিল জিনিসগুলা এইগুলা খুবই সুবিধা। 1.2। তাহলে স্টেটরের রেফারকৃত ভ্যালু কত হবে? কম হবে রে, ওই সাইডে যেতে ভোল্টেজটা কম, তাহলে এটাও কম, রোটর বাদ সাইড দিতে তো হবে। আমাদের কম। বাদ দিতে হবে। রেশিও স্কেয়ার দ্বারা বাদ দিতে হবে না কেন? রেশিও স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে। এটা কত? এটা এই যে 350 ভোল্টেজ,
আচ্ছা, একবারে করে দিলাম, হ্যাঁ, বারবার লেখা ঝামেলা। 0.25, 0.75 ডিভাইডেড বাই রেশিওর স্কোয়ার, তার মানে 1.2 এর স্কোয়ার। 0.1736.521, 1736। এরগুলো তো অ্যাকচুয়ালি থাকবে, যে 0.52, এটা কত, 1.7, 0.173, আচ্ছা যাই হোক, এটা মিল মিল আছে, ডিভাইডেড বাই এস। আর এর ভিতরে যে কারেন্ট চলতেছে, যেহেতু এটা আমরা রোটর সাইড ক্যালকুলেশন করতেছি, তাহলে এইটাকে আমরা আই আর দ্বারাই চিহ্নিত করতে পারি। আর তো কোনো কাজ নাই। প্রশ্নে কি বলতেছে, স্টার্টিং টর্ক বের করতে হবে। স্টার্টিং টর্কে এস এর ভ্যালু কত, 1। দেখেন সব কিন্তু একই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। একটা নিয়ম শিখে রাখলে আর বাকিগুলো জাস্ট ওই, আমাদের কাজ হচ্ছে আমাদের ওই পরিচিত জিনিসের সাথে মিলাই দেওয়া, এরপর ম্যাথ এমনিতেই হয়ে যাবে। আর কিছু করার দরকার আছে? ও আচ্ছা, আর একটা কাহিনী করার দরকার আছে, সেটা হচ্ছে রোটর এই যে 1 ওহম করে আবার এক্সট্রা অ্যাড করা আছে, সেটা অ্যাড করে দিতে হবে। ওকে, বাকি কাহিনী শেষ। তাহলে এবার আই আর বের করেন। আচ্ছা, দুইটা রেজিস্ট্যান্সই মিলে মিলে আছে, যাই হোক। ওয়ান প্লাস 0.173 প্লাস 0.52 আই প্লাস 0.521 প্লাস 0.1736। এটা কি ইয়ে ছিল না? ও না, রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে 118.72 মাইনাস 37.71, 118.72। তাহলে টি স্টার্টিং কত হবে, 3 I² R2/S, 2/NS/60। NS কত বের করে নেন, 6 পোল 50 আর জন্য 1000 হবে। জি ভাই, 1000।
69.85। এটার একক কি? এটা নিউটন মিটার হবে। কিন্তু এত কম হলো কেন? কোথাও কি কোনো ভুল হলো আমাদের? ভাইয়া ওখানে হচ্ছে জিরো আচ্ছা, পয়েন্ট ওয়ান এক সেভেন মিনিট এক থ্রি মিনিট। ধরছেন, ওগুলোর সাথে এক হবে। ওই কি যে বললেন? একটা যে এক ওহম আছে ওটা অ্যাড করেন। ভাইয়া ওই আচ্ছা, যে এক এখানে ওহম আমাদের, এক্সট্রা একটা আছে যে গ্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমাদের রোটর এখান থেকে এক্সট্রা আর একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, হ্যাঁ। যেহেতু দেওয়া আছে আমাদের এখানে, রোটরের যে ইনপুট পাওয়ার, এই রেজিস্ট্যান্স তো আমাদের এই রেজিস্ট্যান্সের সাথে অ্যাড হচ্ছে, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। হুম, এবার ঠিক আছে এটা। 2 পাই 1000/6, তাহলে 473.63 নিউটন মিটার। কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে কেজি মিটারে, তাহলে এটাকে আমরা 9.8 দ্বারা ভাগ করে দেব। তাহলে 48.33 কেজি মিটার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। এক মিনিট। আচ্ছা, এখানে কি বলতেছে? and 8 pole এত induction has both stator and rotor windings connected with star, the supply voltage is এত per phase, the short circuit current is এত per phase, একটা শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর অফ এত। আচ্ছা, এখানে আমাদের শর্ট সার্কিট টেস্ট করে দেখায় দিছে, হ্যাঁ।
মানে এক কথায় ওই যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এগুলো বের করে নিতে হবে। দ্য স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ ইজ এত if the transformation ratio between the stator and rotor is 3, তাহলে স্টেটর সাইড থেকে রোটর সাইডে ভোল্টেজ নিয়ে যেতে গেলে 3 দ্বারা ভাগ করতে হবে। দ্য রেজিস্ট্যান্স পার ফেজ অফ দ্য রোটর উইন্ডিং, দ্য স্টার্টিং টর্ক অফ দ্য মোটর। তাহলে আমাকে ওই যে শর্ট সার্কিট টেস্ট যেহেতু বলে দিছে, শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কি রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি। এখন দেখেন, এইটা তো আর ট্রান্সফরমার না, এটা হচ্ছে ইন্ডাকশন মোটর। তো এইখানে কাহিনী হচ্ছে যখন আমি টেস্ট করব, আবার এখানে দেখেন ইগনোরও করে নাই, দুই সাইডেই কিন্তু রেজিস্ট্যান্স আছে। তাহলে আমার যে কারেন্টটা চলবে, এই ইফেক্টটা স্টেটর সাইডেও পড়বে, আবার রোটর সাইডেও পড়বে। এখন দুই সাইডে যেহেতু পড়তেছে, আবার এক্সাইটেশন ব্রাঞ্চ সম্পর্কে আমাকে কিছু বলে নাই, যেটাকে যে আমরা R0 X0 হিসেবে চিনি। ফলে আমরা ওই সাইডটাকে আপাতত কি ধরতে পারি, ইগনোর করে ক্যালকুলেশন করতে পারি। তাহলে বেসিক একটা সার্কিট যদি কল্পনা করি, শর্ট সার্কিট টেস্টে কি থাকবে, রোটরের রেজিস্ট্যান্স থাকবে, সরি স্টেটরের রেজিস্ট্যান্স থাকবে, রোটরের রেজিস্ট্যান্স থাকবে, আর এখানে শর্ট করে দিলাম। ভাই স্টেটর রেজিস্ট্যান্সটাকে রেফার করতে হবে না? হ্যাঁ, তা তো করাই লাগবে, সেটা তো আমরা করে নেবো, সমস্যা নাই। তাহলে দেখেন সাপ্লাই ভোল্টেজ কত, সরি, 280 ভোল্ট। শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 200 অ্যাম্পিয়ার। এখন আমাদের ভোল্টেজ বের করার বা জানার কিন্তু কোনো দরকার নাই, কারণ এখানে আরো রিঅ্যাকটেন্স টিঅ্যাকটেন্সও কিন্তু ছিল, ওইগুলাকে আমরা আপাতত রাখি নাই কেন, কারণ যেহেতু কারেন্ট পেয়ে গেছি, ওই জিনিসগুলোকে রাখাও যা কথা, না রাখাও তাই কথা। কারণ আমার মূল দরকার তো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স জানতে গেলে দরকার কপার লস। তো কারেন্ট তো আমি পাচ্ছি, তাহলে ওইটা দিয়েই বের করে ফেলবো। আর ওয়াট আকারে যে লসটা পাওয়া যায়, এখানে পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছে 0.25, সার্কিট পাওয়ার ফ্যাক্টর অফ 0.25, তার মানে আমরা এক কথায় এখানে পাওয়ার ইনপুট মানে পাওয়ার, রিয়েল পাওয়ারটা কিন্তু বের করে ফেলতে পারবো। আর রিয়েল পাওয়ারে যেহেতু রিয়াকটেন্স বা অন্যরা কোনো ইফেক্ট ফেলে না, ফলে ওইটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই, ওইটা সার্কিটে না দেখালেও চলবে। কথা বুঝতে পারছেন? কারণ আমি এখানে যে পাওয়ারটা ইনপুট দেব, এই টোটাল পাওয়ারটাই তো এই দুজন খাবে, X1 বা X2, এরা তো আর কোনো পাওয়ার পাবে না, ওয়াট পাওয়ার যেটা আমরা বলতেছি। ফলে বাকিগুলোকে না দেখালেও চলবে, শুধুমাত্র এটা দেখালেই হবে। তাহলে এখন আমরা কি কত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তো সাপ্লাই ভোল্টেজ 280 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এত। তাহলে এইটা দিয়েই কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে এই যে শর্ট সার্কিট যে বিষয়টা আছে। তাহলে 280 ভোল্টেজ দিচ্ছি, আর এখানে কি স্টেটর এন্ড রোটর উইন্ডিংস কানেক্টেড ইন স্টার, দুইজনই স্টার কানেক্টেড আছে। দা সাপ্লাই ভোল্টেজ, আচ্ছা এখানে কোশ্চেনে পার ফেজ বলে দিছে। উম, আমরা ধরেন ভাই আমার সাপ্লাই ভোল্টেজটা 280 কে 3 দ্বারা ভাগ করতে হবে না? কারণ আমার না, এই রোটর যে ভোল্টেজটা কমে পার যাবে ফেজ না? বলে দিছে, পার ফেজ, এখানে পার ফেজই বলে দেয়। আচ্ছা ভাই একটু পার ওয়েট ফেজ করেন তো তো, সাপ্লাই ভোল্টেজ, রোটর ভোল্টেজ কমে যাবে না? একটু ওয়েট করেন।
আচ্ছা, কেউ একজন কিছু একটা বলতেছিলেন, একটু বলেন তো, আমি ওই সময় খেয়াল করি নাই। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনাচ্ছে। হ্যাঁ, কি বলছিলেন আরেকবার একটু বলেন। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে আপনি 280 ভোল্ট রোটর হিসাব করছেন যে, আমরা ভাইয়া এটা রোটর তো সাইজের রোটরে রেশিও না, দিই। এটা তো রোটরে না। আচ্ছা, আমি উল্টা লিখছি। আমরা স্টেটর হিসাব করতেছি। না, আপনি এখানে আর ওয়ান প্রাইম দিয়েছেন তো, ওই যে স্টোরের রেজিস্টারটাকে রেফারেন্স করছেন, যে জন্য বললাম আর কি। না, এই হচ্ছে বিষয়, যেটাকে আমরা R2 লিখতে পারি। যাই হোক, এই হচ্ছে সিনারিও। তো স্টেটরের রেজিস্ট্যান্স কি দেওয়া আছে, কি যেন একটা দেওয়া আছে, স্টেটর রেজিস্ট্যান্স পার পেজে যত 1.0.15। এটা আমরা জানি না। তাহলে দেখেন পি ইন সমান কত লেখা যায়। আচ্ছা, এটা পি ইন না লিখি তাহলে আবার কনফিউশন তৈরি হয়ে যেতে পারে পরে। এটাকে আমরা পিএসসি লিখে রাখি। পিএসসি সমান কত? 3 ভিপি। আর এর ভিতরে কারেন্ট যাচ্ছে কত, 200 অ্যাম্পিয়ার। পাওয়ার ফ্যাক্টর কত, 0.25। এই পাওয়ারটা সমান কত? রাইট? তাহলে এইখান থেকে দেখেন ইজিলি আমরা আর আর প্রাইমটা বের করে ফেলতে পারি না? ভাইয়া আমার এটাকে পার পেজ হিসাব করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে না, কারণ আমরা তো রেজিস্ট্যান্স পাই পার পেজ, এটা তো হুম, 3 পেজ হুম, হুম, পাওয়া। হুম, এটা 3 ফেজ পাওয়ার নিচ্ছি আমরা। এটাকে ভাই 3 দিয়ে ভাগ করতে হবে, না হলে 3 কেটে যাচ্ছে। ওই 3 3 এমনি কাটাকাটি হয়ে যাবে। 0.2 ওহম আসতেছে। প্রশ্নে চাইছে কি, দ্য রেজিস্ট্যান্স পার ফেজ অফ দ্য রোটর উইন্ডিং। তাহলে এটা রেফারকৃত ভ্যালু পেয়ে গেলাম। রেশিও তো আমরা জানি, আচ্ছা দেওয়া, কই জানি দেখলাম, এই যে জি 3। ভাইয়া, 3 3। তাহলে আর আর কত, রোটর সাইডটা লো সাইড না, এটা তো হাই সাইডে আছে। তাহলে এটাকে 3 স্কোয়ার দ্বারা ভাগ করে দেব। এটা 0.022। দেখে বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। আর কি, দ্য স্টার্টিং টর্ক অফ দ্য মোটর। এবার যখন আমরা স্টার্টিং টর্কের কথা বলতেছি, তখন কিন্তু আর এই 200 অ্যাম্পিয়ার নিয়ে কাজ করলে হবে না। তখন রিয়াক্টেন্স টিয়াক্টেন্স সবকিছুকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। কারণ ওই সময় তো আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, কিন্তু ওই সময় তো 200 অ্যাম্পিয়ার চলবে না, শর্ট সার্কিট টার্কিট তো ওই সময় নাই। দ্য স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ ইজ এত। আচ্ছা, রিয়াক্টেন্স কি কোথাও বলে নাই? না মানে ভাই, এখানে রিয়েকশন ঝামেলা দেওয়া হয়নি। এরকম নাই, এখানে রিয়াক্টেন্স বলে নাই, তার মানে আমরা এক কথায় ইজিলি কিন্তু বের করে ফেলতে পারতেছি। মানে এক কথায় কারেন্ট তো কত, আমি যাই দেই না কেন কারেন্ট 200 অ্যাম্পিয়ারই চলবে, কারণ এরা ছাড়া তো আর কেউ নাই। তাহলে টিএসটি সমান কত, তাই না? সিনক্রোনাস স্পিড কত, 50 হার্জ 8 পোল। 750। আচ্ছা, তাহলে সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ বাই 60। আর যদি রিঅ্যাকটেন্স থাকতো তখন আমরা আবার কানেক্ট করে নতুন ভাবে কারেন্ট বের করে দেন এই সেম প্রসেসটা রিপিট করতাম। আর কোনো পার্থক্য নাই, একই ম্যাথ।
33.613। আচ্ছা, একটা ভুল আমাদের হচ্ছে, সেটা হচ্ছে 200 অ্যাম্পিয়ার কারেন্ট যেখানে চলতেছে সেখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে আর আর প্রাইম। কথা বুঝতে পারছেন? আমি যদি 0.022 নেই, এর ভিতরে কিন্তু 200 অ্যাম্পিয়ার চলতেছে না। 200 অ্যাম্পিয়ার চলতেছে কার ভিতরে? এটা তিন 0.2 তিন এর দ্বারা ভিতরে। তিন দ্বারা ভাগ গুণ করতে হবে কারেন্টটাকে বের। হয় এইটাকে রেশিও করতে হবে, নাহলে এটাকে ওইটা নিতে হবে। তো এখন যেহেতু এটা বের হয়ে আছে, কি দরকার ওইটা করার? আমরা এখানে 0.2 লিখে দিলাম, তাইলেই হয়ে গেল। একই কথা, হয় ভাইয়া এটাকে। আরেকবার একটু বলেন বিষয়টা। আচ্ছা, আমার তো এইখানে লাগবে হচ্ছে ইয়ার গ্যাপ পাওয়ার, তাই না? বিষয়টা তো তাই যে স্টার্টিং এ ইয়ার গ্যাপ পাওয়ার কত, তাহলে ইয়ার গ্যাপ পাওয়ারটা অ্যাকচুয়ালি কত আমরা যদি সূত্র হিসাবে লিখতে চাই। আমি একটু সাইডে লিখি। ইয়ার গ্যাপ পাওয়ার বা পিএজি, এটা সমান হচ্ছে 3 আই, মানে আমরা তো I0টা বাদ, তাহলে বিষয় কথা হচ্ছে I1 কে নিয়ে আর IR প্রাইম কে নিয়ে। তাহলে আমাকে লিখতে হবে এরকম: IR স্কোয়ার R R/S, এটা যেহেতু 1, আপাতত এটা নিয়েও আমরা ঝামেলা না করি। তাহলে এটাকে এয়ার গ্যাপ পাওয়ার বলে। অথবা এই জিনিসটাকেই আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি এইভাবে: 3 IR কে কনভার্ট করলে হয় I1 IR প্রাইম, কিন্তু যেহেতু I0 নাই, তাহলে ওইটাকে তো I1 লিখে দেওয়া যায়। আর 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 কে লেখা যায় R R প্রাইম। এটাও এয়ার গ্যাপ পাওয়ার মিন করে, এটাও এয়ার গ্যাপ পাওয়ার মিন করে। এটা যদি করতে চাই, আর আর এর জায়গায় নিতে হবে 0.022। কারেন্টের জায়গায় কোনটা নিতে হবে? রোটর কারেন্ট। তাহলে রোটর কারেন্ট কত? 200 অ্যাম্পিয়ার চলতেছে স্টেটরে। তাহলে রোটরে এই কারেন্টের মান কত হবে? রোটর মানে হচ্ছে লো সাইড, কারেন্ট হাই। তাহলে এর সাথে কি 3 গুণ করে দিতে হবে? বুঝতেছেন? জি এটা ভাই। কি ক্লিয়ার? তাহলে 3 যদি গুণ করে দেন, IR স্কোয়ার, তার মানে কত? 200 স্কোয়ার ইন্টু 9। এবার তাই দেখেন, আর আর যেটা আছে এর সাথে যদি 9 গুণ করি, সেটা 0.2 মিন করে না? তাহলে ঘুরে ফিরে তো সেই একই জিনিস চলে আসতেছে। তাহলে আমি এটা দিয়ে করি অথবা এটা দিয়ে করি, একই জিনিস পাবো। জি এখন ভাই। আপনার ইচ্ছা যে কোনটা দিয়ে করবেন। সেটাই বললাম আর কি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 305.577 নিউটন মিটার। বলতেছে A 3 phase ইন্ডাকশন মোটর এট রেটেড ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি হ্যাজ স্টার্টিং টর্ক অফ এত পার্সেন্ট অফ ম্যাক্সিমাম টর্ক এত পার্সেন্ট অফ ফুল লোড। আচ্ছা, এইটা মনে হয় আমরা এর আগেও এরকম একটা ম্যাথ করছিলাম। 160%, 200% ছিল। Neglecting stator resistance and rotational losses, assuming constant rotor resistance, determine slip at full load, স্লিপ অ্যাট ম্যাক্সিমাম টর্ক। আর 3 নাম্বার বলতেছে রোটর কারেন্টের সাথে স্টেটর কারেন্ট বা ফুল লোডের যে রিলেশন আছে সেটা দেখাইতে।
তাহলে প্রথমটা যদি বের করতে চাই, কোন সূত্র দিয়ে, আমি এই দুইটা বের করতেছি না, কারণ এই দুইটা হচ্ছে অলরেডি এই ইনফরমেশন দিয়ে ম্যাথ করা আছে। আমি জাস্ট ওই জিনিসটা একটু ধরাই দিই, আপনারা নিজেরা এই দুইটা কমপ্লিট করবেন। তাহলে স্টার্টিং টর্ক অফ 160% অফ ফুল লোড, তাহলে স্টার্টিং টর্ক সমান 1.6 টিএফএল, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 200% অফ ফুল লোড। খেয়াল আছে? এরকম ম্যাথ আমরা করছিলাম। তাহলে আমরা প্রথমত কি করতে পারি? প্রথমত একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্টার্টিং টর্ককে ম্যাক্সিমাম টর্ক দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে পাওয়া যায় হচ্ছে 2 SM 1 + SM²। কিন্তু এইটা সমান কত লেখা যায়? এদের অনুপাত মানে তো এটা 1.6/2, ক্যালকুলেশন করলেই 1.6। SM চলে আসবে। এই যে বি নাম্বারের অ্যান্সার শেষ। SM এর মান আমি পেয়ে গেছি। তাহলে আমি আবার কি করতে পারি? ফুল লোডের সাথে টি ম্যাক্স এর তুলনা করতে পারি। তুলনা করলেই ফুল লোডের স্লিপ চলে আসবে, কারণ SM এর ভ্যালু আমরা এখন জেনে ফেলছি। মানে আবার সেকেন্ড বারে কোনটা করব? টি ফুল লোড বাই টি ম্যাক্স সমান, এই অনুপাতটা তো আমরা জানি, ফুল লোড বাই টি ম্যাক্স করলে কত হয়? 1/2। বাট এইটা সমান কত লেখা যায়? 2 SM SF। SM এর মান কিন্তু জানি, SM এর মান জানি, এই যে বের করে ফেলছি। SF² বসাই দিলেই দেখেন সব জানা, শুধু SF টা অজানা। SF ইজিলি বের হয়ে যাবে। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার কিন্তু ম্যাথ কমপ্লিট। 3 নাম্বার ম্যাথ, দ্য রোটর কারেন্ট অ্যাট স্টার্টিং ইন টার্মস অফ ফুল লোড কারেন্ট। তাহলে রোটর কারেন্টের যে কোনো দুইটা সিচুয়েশনের তুলনা আমরা শিখছিলাম। ওই শুরুর দিন ক্লাসে একটা দেখাইছিলাম যে SB ডিভাইড বাই F। I2ST যেটা ছিল, এই যে এইভাবে দেখাইছিলাম, ফুল লোড এর সাথে তুলনা ছিল কিসের? এর স্কোয়ারের ইয়ে ছিল, এত স্কোয়ার সমানুপাতিক। এক মিনিট। ভাই এটা ছিল যে I সমান SF ডিভাইড বাই F না? আর আপনার আচ্ছা, টর্কের আমি জন্য SB স্কয়ার F। টর্কের জন্য SB²/F ছিল, বাট টর্কের সাথে এটা তুলনা ছিল এরকম, TST টি ফুল লোড সমান, স্লিপ ছিল উল্টা, অর্থাৎ স্টার্টিং এরটা যাবে হচ্ছে নিচে, এরটা যাবে উপরে। ভাই ফ্রিকোয়েন্সি নিচে ছিল, স্লিপার ভোল্টেজ স্কের উপরে ছিল না? না, এর সাথে ফ্রিকোয়েন্সি ছিল না, কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সি ছিল না। টির সাথে SV²/F ছিল, বাট কারেন্টের সাথে ছিল, টির সাথে স্লিপ উল্টা আর কারেন্ট হচ্ছে ঠিকঠাক। এইটা ছিল সূত্র। তাহলে এখন আমাকে কি দেখাইতে হবে? স্টার্টিং কারেন্টকে ফুল লোড কারেন্টের আকারে দেখাইতে হবে, যে এইটা আকারে দেখালে চলবে। তাহলে IR ডিভাইডেড বাই ফুল লোড সমান কত? এই ম্যাথটা আমরা এখন করতে পারতেছি না, তার কারণ হচ্ছে যে এই ভ্যালুগুলো আমরা জাস্ট বলে দিছি যে বের হবে বের হবে, বাট কত সেটা তো আর আমরা জানি না। এখান থেকে ফুল লোড স্লিপটা বসাই দিবেন। ST আর FL এর অনুপাতটা আমরা জানি, ST আর FL এর অনুপাত কত? 1.6। এটা এখানে বসাই দিবেন, আর এটা বসাই দিলেই কিন্তু চলে আসবে। অ্যান্সার কিরকম দেখাইতে হবে? অ্যান্সার দেখাইতে হবে এরকম, যে স্টার্টিং কারেন্টকে ফুল লোড কারেন্টের কত গুণ, এই যে এটা করলে একটা ভ্যালু আসবে, আর এই যে ফুল লোড কারেন্ট আমরা লিখে দিলাম, দিলে এইটাই আমাদের অ্যান্সার হবে। কনসেপ্ট বুঝতে পারছেন? জাস্ট এই ফরম্যাট আকারে দেখাই দিলেই হবে। যেহেতু এই কারেন্টটা আমরা জানি না, এর এক্সাক্ট মান আমরা পাবো না, যদিও চাইও নাই। আমাকে বলছে
ফুল লোড কারেন্টের টার্মস আকারে দেখাইতে, মানে যে ফুল লোডের কত গুণ অথবা কত পার্সেন্ট, যে কোনো একটা টার্ম আকারে মানে টার্মে দেখাইলেই কিন্তু আমাদের চলতেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি এই ম্যাথটার সমাধান। এটা কি ক্লিয়ার? তাহলে এটা কমপ্লিট করবেন।